প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছ। আমরা তোমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নিয়মিত অনলাইন ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং ক্লাসগুলো যথারীতি তোমরা সুন্দরভাবে করছো এবং বুঝছো। আমরা টেস্ট পরীক্ষার 4টা চ্যাপ্টারের মধ্যে আমরা 2টা চ্যাপ্টার অলরেডি শেষ করেছি। আমরা তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ নবম চ্যাপ্টারটি আজকে আমরা শুরু করব। আমাদের নবম চ্যাপ্টারটির নাম হচ্ছে সমন্বয় সাধন, যেটা ব্যবস্থাপনা 7টা কার্যাবলীর মধ্যে ষষ্ঠ কার্য, আর এই ষষ্ঠ কার্যের নাম হচ্ছে সমন্বয় সাধন, যাকে ইংরেজিতে বলে কোঅর্ডিনেশন। আমরা সমন্বয় সাধন কি এটা জানব এবং এর বৈশিষ্ট্যগুলো, সমন্বয় সাধনের যে বৈশিষ্ট্যগুলো কি, এইগুলো সম্পর্কে আমরা আজকে জানব। এবং তোমরা সমন্বয় সাধন কথাটির সাথে, সমন্বয় কথাটির সাথে মনে হয় পরিচিত। একটা ইংরেজিতে কথা আছে যে অ্যাডজাস্ট, এটার সাথেও তোমরা পরিচিত। তোমাদের সেটা জানার জন্য আরেকটু আমি একটু সুন্দর করে সমন্বয় জিনিসটা কি এটা সম্পর্কে আমরা প্রথমে জানব। সমন্বয়, আমরা সমন্বয় বলতে মানে বিষয়ের মধ্যে, কতগুলো বিষয়ের মধ্যে যেন কতগুলো বিষয়কে একসাথে করা, এটাকে আমরা বলতে পারি সমন্বয়। এবং সমন্বয় বলতে এটা বুঝতে পারি যে, আবার যদি আমরা সহজেই বলি যে কতগুলো জিনিসকে একসাথে করা, এটাকে সমন্বয় বলে, তা কিন্তু নয়। কারণ সমন্বয় অনেকগুলো জিনিসকে একসাথে করা কি করলে মিক্স করা বলে, অর্থাৎ মিশ্রণ। কিন্তু সমন্বয় আর মিশ্রণ কিন্তু এক নয়। সমন্বয় আর মিশ্রণের মধ্যে পার্থক্য একটাই, জানো? মিশ্রণ হচ্ছে কয়েকজন ব্যক্তিকে একসাথে একেবারে হযবরল করে ভাজানো, মিশ্রণ না। কিন্তু সমন্বয় হচ্ছে সবাইকে একসাথে নিয়ে করা, বাট একটা সিস্টেমেটিক ওয়ে থাকতে হবে। এটা হচ্ছে সমন্বয়। সবার কাজগুলোকে ইন্ডিভিজুয়ালি বিবেচনা করে সেই কাজগুলো সঠিক পথে যাচ্ছে কিনা, অর্থাৎ সেই কাজগুলোকে তুলে ধরে এক পথে ধাপিত হোক, সেই পথ তৈরি করাই হচ্ছে সমন্বয় সাধন। আমরা সুন্দর করে এখানে একটা লিখেছি যে এক দল কর্মীর কার্যাবলীকে একই সূত্রে গাঁথা বা একই সূত্রে আবদ্ধ করার প্রক্রিয়াকে বলা হয় সমন্বয় সাধন। একই সূত্র কিভাবে? যে তোমাদের একটা উদাহরণ দিয়ে বলি, যে কথার কথা, তোমরা যারা আছো, তোমাদের পাশ করতে হলে, এইচএসসি পাশ করতে হলে সমস্ত বিষয় কিন্তু পাস নাম্বার তুলতে হবে, তারপরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাস আসবে, তাই না? সেখানে আমি একটা বিষয় তোমাদের পড়াচ্ছি, ইংরেজি বিষয় একজন, বাংলা বিষয় একজন, অ্যাকাউন্টিং বিষয়ের একজন, আইসিটি বিষয়ের একজন, এনারা কিন্তু পড়াচ্ছেন। কিন্তু একজন প্রিন্সিপাল বা একজন ভাইস প্রিন্সিপাল, একজন যদি কোঅর্ডিনেশন না করে, অর্থাৎ সমন্বয় যদি না করে, তাহলে দেখা যাবে কি জানো, যে এক সাবজেক্টে অনেক ভালো করেছো, আর এক সাবজেক্টে একেবারে ফেল। রেজাল্ট কি দাঁড়াবে? তুমি ফেল। তাহলে সমন্বয় সাধন কি করে? সকল বিষয়ে, অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল আছেন, উনি কিন্তু দেখবে যে সকল বিষয়ে সব ছাত্রছাত্রী সব বিষয়ে ক্লাস করছে কিনা, সব বিষয় সঠিকভাবে পড়ছে কিনা। তাহলেই কিন্তু বাংলা শিক্ষকের যে প্রচেষ্টা, ইংরেজি শিক্ষকের যে প্রচেষ্টা, আইসিটি শিক্ষকের যে প্রচেষ্টা, তখনই সার্থক হবে যখন ওই ছাত্রটা সকল বিষয়ে
A+ পাবে বা ভালো রেজাল্ট করবে। তাহলে এই বিভিন্ন বাংলা শিক্ষক তো ইংরেজি বিষয় দেখবে না বা তার সে সম্পর্কে খোঁজও নেবে না, কিন্তু খোঁজ নেবে একজন, কে? প্রিন্সিপাল। উনি কিন্তু কোঅর্ডিনেশনের কাজ করেন। অর্থাৎ আমার বাংলা পড়ানোর যে উপকার, ইংরেজি পড়ানোর যে উপকার, সব উপকার একসাথে করে প্রত্যেকটা স্টুডেন্টের সেই সাবজেক্টগুলো সঠিকভাবে হচ্ছে নাকি, যদি একটা সাবজেক্ট রেজাল্ট, আমরা যেমন রেজাল্ট হলেই আমরা স্যারকে জমা দিই, তখন স্যার কিন্তু সকল রেজাল্টগুলো দেখে, যে রেজাল্টগুলো খারাপ করছে সেই রেজাল্টগুলো কেন খারাপ করছে সেগুলো বের করে তারপরে কিন্তু এইটাই হচ্ছে কোঅর্ডিনেশন। আর এই কোঅর্ডিনেশনের কারণেই কিন্তু ওই শিক্ষার্থী কোন বিষয়ে ভালো করছে না, কোন বিষয়ে ভালো করছে, সব বিষয়ে খোঁজ খবর নিয়ে, আর যে বিষয়ে ভালো করছে সেই বিষয়কে আরও ভালো কিভাবে করা যায়, কম ভালো হলে বেশি ভালোর দিকে যাওয়া যায়, এই সব কিছুকে একসাথে করেই কিন্তু একটা স্টুডেন্ট A+ বা গোল্ডেন A+ পাবে। কোঅর্ডিনেশন যদি না সঠিক হয় তাহলে কিন্তু ওই স্টুডেন্ট দেখা যাচ্ছে বাংলা A+ পেয়েছে, ইংরেজিতে A+ পেয়েছে, আইসিটিতে পায় নাই, কারণ কোঅর্ডিনেশনটা ঠিক করা হয় নাই। অর্থাৎ বাংলা এবং আইসিটির জন্য সে অঢেল সময় দিয়েছে, বাট বাংলা এবং ইংলিশের জন্য, কিন্তু আইসিটির জন্য সে সেই সময়টি দেয়নি। তাহলে কোঅর্ডিনেশন, ওই বাচ্চার কোঅর্ডিনেশনটা, ওই সাবজেক্টের ওই ক্লাসের কোঅর্ডিনেশনটা সুন্দর হয় না। তাহলে কোঅর্ডিনেশন তোমরা বুঝেছো যে সবারই সিঙ্গেল এফোর্টকে লক্ষ্যপানে, অর্থাৎ মেন লক্ষ্যপানে নিয়ে যাওয়ার প্রক্রিয়া হচ্ছে সমন্বয় সাধন। একটা অফিসে বা একটা প্রতিষ্ঠানে অনেক কর্মী থাকে, সব কর্মী কিন্তু কাজ করতেছে ওই প্রতিষ্ঠানের সাকসেসের জন্য, ওই প্রতিষ্ঠান সুনাম এবং ওই প্রতিষ্ঠান যাতে বাজারে তার পণ্য বা তার সার্ভিসটা সবচেয়ে ভালো দিতে পারে। তাদের মেন উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা এবং বাজারে টিকে থাকা সুনামের সাথে, এটাই তো মেন উদ্দেশ্য। এখন সকল কর্মী সে কাজ করছে, রাত দিন 24 ঘন্টা কাজ করছে, কিন্তু সেই কাজটা যদি ওই সুনাম অর্জনের পথে না যায়, ওই সঠিক সার্ভিস বা পণ্য দেওয়া হচ্ছে কিনা সেটার দিকে না যায়, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জিত হবে না। কাজ হচ্ছে বিভিন্নভাবে, একজন দেখা যাচ্ছে কাজ করে মানে মানে কি বলবো, জীবন দিয়ে দিচ্ছে, বাট প্রকৃত যে লক্ষ্য সেটা অর্জিত হচ্ছে না, শুধুমাত্র কোঅর্ডিনেশন ঠিক না থাকার কারণে। ঠিক তেমনি করেই আমরা বলতে পারি যে কোঅর্ডিনেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই কিন্তু প্রতিষ্ঠানে কোঅর্ডিনেটর থাকে, এই যে কোঅর্ডিনেশনের কাজ করে উনি কিন্তু কোঅর্ডিনেটর। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে আসলেই একজন ব্যক্তি যদি কাজ করে, একজন ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠান চায়, তার জন্য কোঅর্ডিনেশন লাগবে না। কোঅর্ডিনেশন তখনই লাগবে যখন একদল ব্যক্তি কাজ করবে একটা উদ্দেশ্য অর্জনের জন্য, এতগুলো লোক কাজ করবে একটা উদ্দেশ্য অর্জনের জন্য, তখনই কিন্তু কোঅর্ডিনেশনের প্রয়োজন হয়। কারণ 10 জন লোক প্রত্যেকের কাজকে একদিকে যদি ধাপিত করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু তাকে অবশ্যই কোঅর্ডিনেশন করতে হবে। তাহলে আমরা লাস্টলি বলতে পারি সমন্বয় সাধন কাকে বলে? একদল কর্মীর কার্যাবলীকে একই সূত্রে বা একই লক্ষ্যের দিকে ধাপিত করার বা একই লক্ষ্যের দিকে পরিচালনা করার প্রক্রিয়াকেই বলা হয় সমন্বয় সাধন। দ্যাটস এনাফ। এবার আসি আমরা সমন্বয় সাধনের কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য লক্ষ্য কেন্দ্রিক। আমি একটু আগেই বলেছি সমন্বয় সাধনের যে উদ্দেশ্য, মেন উদ্দেশ্যটা হচ্ছে লক্ষ্য অর্জন। একটা কোম্পানি হলে তার লক্ষ্য অর্জন, মুনাফা অর্জন করা, প্রত্যেক বছর মুনাফা করতে হবে এবং প্রতিষ্ঠানটি মানে বাজারে টিকে থাকতে হবে। তাহলে লক্ষ্য কেন্দ্রিক সব সময়। আর যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের মেন লক্ষ্য হচ্ছে 100% স্টুডেন্টকে A+ পাওয়া এবং 100% স্টুডেন্টকে পাশ করিয়ে তাদেরকে কলেজে ভর্তির উপযোগী করে তোলা, এটাই আমাদের কিন্তু মেন এইম। তারপরে ভারসাম্যটা আমরা বলেছি যে ভারসাম্য তখনই রক্ষা হয় যখন কিন্তু সকল কর্মী সমানভাবে কাজ করে, সকল সাবজেক্টের টিচাররা সমানভাবে যদি এফোর্ট দেয়, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানে ভারসাম্যটা রক্ষা পায়। কিন্তু ইংলিশটা ভালো পড়ানো হলো, দেখা গেল যে অন্য সাবজেক্ট পড়ানো হলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভারসাম্য নষ্ট হবে। তারপরে ঐক্য। আসলে এই যে ঐক্য কথা বলা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি যোগ সাজস্য কাজ করতে যায়, অর্থাৎ সমন্বয় করে কাজ করতে যায়, অবশ্যই অটোমেটিকলি ঐক্য সৃষ্টি হয়ে যায়। তাহলে এই সমন্বয় কিন্তু ঐক্য সৃষ্টি করে, দলীয় প্রচেষ্টা।
একটা প্রতিষ্ঠানে বিক্রয় বিভাগ আছে, তারপরে মানব সম্পদ বিভাগ আছে, তারপরে উৎপাদন বিভাগ আছে, ক্রয় বিভাগ আছে। সব বিভাগ যখন একসাথে কাজ করবে তখন দলীয় প্রচেষ্টা শুরু হবে। আর একসাথে কাজ করবে কখন? যখন সমন্বয় সাধন সে প্রক্রিয়া সেখানে কাজ করবে। তারপর হচ্ছে যোগসূত্র স্থাপন। যোগসূত্র, এই যে একটু আগে বললাম, সমন্বয় করতে গেলে বিক্রয় বিভাগের যে কার্য যেভাবে সঠিকভাবে হচ্ছে কিনা সেটার খোঁজ খবর, এবং উৎপাদন বিভাগ সঠিকভাবে উৎপাদন করছে কিনা এই তখন খোঁজ নিতে যাবে। তখন কিন্তু ওই বিক্রয় ম্যানেজার এবং উৎপাদন ম্যানেজারকে দুজনের মধ্যে কিন্তু একটা আলাপ আলোচনা হবে। একজন মধ্যস্থতা করবে, সেই ব্যক্তি হচ্ছে সমন্বয়কারী বা সমন্বয়ক বা কোঅর্ডিনেটর। তারপর নিয়ন্ত্রণ সহযোগী, নিয়ন্ত্রণ করা যায়। যেমন বিক্রয় কর্মী বিক্রয় ব্যবস্থাপক এবং উৎপাদন ব্যবস্থাপক দুজনের মধ্যে কিন্তু সমন্বয় থাকতে হবে। সমন্বয় না থাকলে কিন্তু বিক্রয় বেশি হচ্ছে কিন্তু উৎপাদন হচ্ছে না। তখন কি হবে? পণ্যের চাহিদা পড়ে যাবে না? পণ্যের অভাব পড়ে যাবে। আবার দেখা যাচ্ছে যে উৎপাদন বেশি হচ্ছে, বিক্রয় কম হচ্ছে। তাহলে কি হবে? পণ্য অযথা পড়ে থাকবে স্টোরে, বিক্রি হবে না। তাহলে দুটোর মধ্যে সমন্বয় করলে নিয়ন্ত্রণ করা সহজ হয়। তারপরে ধারাবাহিক প্রক্রিয়া। আসলে কিন্তু এই নিয়ন্ত্রণ প্রক্রিয়া, আজকে আমি বিক্রয় বিভাগ খোঁজ নিলাম, কালকে বিক্রয় বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দিলাম, ঠিক আছে, ওকে, ভারসাম্য আছে। আমি আর 1 মাসের মধ্যে খোঁজ নিলাম না, তাহলে দেখা যাবে বাট এই দুটোর মধ্যে ইমব্যালেন্স হয়ে গেছে, অভারসাম্য হয়ে গেছে, ভারসাম্যহীন হয়ে গেছে। তখন কিন্তু আবার বিপদ এসে যাবে। তাই এই জন্য এটাকে কন্টিনিউয়াসলি খোঁজ নিতে হবে। বিক্রয় ব্যবস্থাপক কাজ ঠিক মতো হচ্ছে, কত পরিমাণ বিক্রয় হয়েছে, উৎপাদন ব্যবস্থাপক এত পরিমাণ বিক্রয় হচ্ছে, উৎপাদন কি হয়েছে, এই যে দুজনের মধ্যে কোঅর্ডিনেশন। আর এই দুজনের মধ্যে কোঅর্ডিনেশন থাকলেই কিন্তু প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে, টিকে থাকবে। কাজে গতিশীলতা। যখনই বিক্রয় ব্যবস্থাপক বেশি বিক্রি করবে, অটোমেটিকলি উৎপাদন ব্যবস্থাপকের উপর একটা চাপ পড়ে যাবে। কিভাবে চাপ পড়ে যাবে? বিক্রি হচ্ছে, চাহিদা বাড়ছে, পণ্য বেশি লাগবে, তখন কিন্তু ও পণ্য উৎপাদনের করার জন্য ওরাও কিন্তু কাজে ব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ কাজে গতিশীলতা আসবে। তারপরে নির্দেশনা। আসলে নির্দেশনা জিনিসটা কি সেটা তোমাদেরকে একটু বলে রাখি। নির্দেশনা হচ্ছে যে মেন যে পরিকল্পনার আলোকে সকল কাজগুলো সঠিকভাবে করার জন্য যে উপদেশ নির্দেশ দেওয়া হয় সেগুলোই কিন্তু নির্দেশনা বলে। আর এই সমন্বয় সাধন কিন্তু নির্দেশনা, কারণ সমন্বয় সাধন করার সময় প্রত্যেককে যারা কাজ করছে তাদেরকে নির্দেশ দেওয়া থাকে যে আমাদের কিন্তু কোয়ালিটি পণ্য যাওয়া চাই, প্লাস আমাদের কিন্তু মুনাফা হতে হবে, এবং সময়কে বা কোনো কিছুকে অপচয় করা যাবে না, এই একটা নির্দেশনা থাকে। যেমন আমাদের নির্দেশনা আছে আমাদের অথরিটি থেকে যে প্রত্যেক স্টুডেন্ট কিন্তু চেষ্টা করতে হবে তাদেরকে যেন ভালো রেজাল্ট করানো যায়, তাদেরকে যেন 100% সবাই যেন পাস করতে পারে। 100% মানে যারা অনেক ভালো করতে হবে সাবজেক্ট মধ্যে, এই নির্দেশনাটা আমাদের মধ্যে দিয়ে আছে, যারা ওরা সবাই এইচএসসিতে বা A+ পায়। তো এর জন্য কিন্তু আমাদের সবসময় গাইডলাইন্স দিতে থাকেন প্রিন্সিপাল দেন, ভাইস প্রিন্সিপাল বা অন্যান্য যারা অথরিটি থাকে, তারা সবাই কিন্তু আমাদেরকে ওই উপদেশ দেয় যাতে তাদের উপদেশের মেন কথাই হচ্ছে তারা যেন 100% A+ পায়। তো এই যে নির্দেশনা, উপদেশ, নির্দেশ, আদেশ, এই সব কিছুই কিন্তু নির্দেশনার মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা আজকে সমন্বয় সাধন কি এবং সমন্বয় সাধনের কি বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে তোমরা জানতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ক্লাসে।